ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি পরিবার তাদের বিলাসবহুল জাহাজে ছুটি কাটায়। তখন মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে নেমে যায়। একটু বিশ্রাম নেওয়ার সময় জুলিয়া হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করে, কিন্তু চারপাশে কিছুই দেখা যায় না। জুলিয়া তখন ভাবে হয়তো এটা তারই বিভ্রম। তারপর কয়েক সেকেন্ড পর আবার একই অদ্ভুত অনুভূতি হয়। এবারও কিছু দেখা যায় না, কিন্তু জুলিয়া ভয় পেয়ে জাহাজের দিকে ফিরতে শুরু করে। ঠিক তখন হঠাৎ কেউ তার পা টেনে ধরতে থাকে এবং জুলিয়া জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। জুলিয়ার মেয়ে কেসি হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে, তাই কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত থাকে। জুলিয়া তখন পানির ওপরে থাকার চেষ্টা করতে থাকে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় ঠিক মতো চিৎকার করা কষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না। টম তখন জাহাজের ডেকে জুলিয়াকে খুঁজতে থাকে এবং অবশেষে জুলিয়াকে বিপদে দেখতে পায়। টম দ্রুত বাচ্চাদের ডাকতে ডাকতে ওইদিকে দৌড়ায় এবং পানিতে ঝাঁপ দেয়। টম তখন দ্রুত সাঁতরে জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফিরতে শুরু করে জাহাজের দিকে। তখন বাচ্চারা দুজনকে ওপরে তুলে নেয়। পরিবার মিলে জুলিয়াকে সামলে তোলে, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে সম্ভবত ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। তখন কেসির বয়ফ্রেন্ডের ফোন আসে এবং সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে কেসির বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে উঠেছে। ঠিক তখনই কলটি কেটে যায় এবং কেসি বিষয়টি পরিবারকে বলতে আসে, কিন্তু টম বলে সাধারণত তারা জমিন থেকে অনেক দূরে আছে, তাই এখানে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শোনে। সবাই বাইরে গিয়ে দেখে বিশাল একদল তিমি মাছ পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। টম তখন ব্যাখ্যা করে যে তিমি মাছ সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে চলাচল করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ জাহাজটি জোরে কেঁপে ওঠে এবং বেন প্রায় পড়ে যেতে থাকে। এতে টম চিন্তিত হয়ে পড়ে যে কোথাও জাহাজের কোনো ক্ষতি হলো কিনা, তাই টম নিচের ডেকে নেমে যাচাই করতে যায়। কিছুক্ষণ পর টম ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত দেখা যায়। জুলিয়া তখন ভয় পেয়ে দ্রুত টমের চিকিৎসা করে। টম জানায় যে পানির নিচে তার এমন অনুভব হয় যেন তার পেছনে কোনো বিশালাকার প্রাণী আছে, কিন্তু টম যখন ঘুরে তাকায় তখনই জাহাজের প্রোপেলার তার কাঁধে আঘাত করে। টম বলে যাই হোক না কেন সেটা খুবই বড় কিছু ছিল। টম জাহাজের বেশ ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্যের জন্য কল করতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, কেসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। ঠিক তখনই কেসির সামনে একটি অদ্ভুত প্রাণীর দেখা পড়ে এবং কেসি চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় সেটা শুধু বেন, যে মাস্ক পরে মজা করতে থাকে। কিছুক্ষণ পর জাহাজের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারা সমুদ্রের মাঝে আটকা পড়ে। জুলিয়া রেডিওতে একটি শব্দ পায়, কিন্তু সেটা এতটাই বিকৃত যে কিছুই বোঝা যায় না। টম তখন পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার আর পানি আছে, তখন তাদের কোনো মাছ ধরা নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু শনাক্ত হয় এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই তখন দৌড়ে বাইরে আসে এবং বিস্ময়ে দেখে আকাশ থেকে অসংখ্য উল্কাপিণ্ড পড়ছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হতে থাকে। একটি উল্কাপিণ্ড পানিতে তাদের খুব কাছে পড়তেই টম দ্রুত তাদের জাহাজ চালু করার চেষ্টা করে। ইঞ্জিন কষ্টে চালু হয়, কিন্তু ঠিক তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকার উপর আঘাত হানে। ভয়ে পরিবার তখন একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখন টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো আকাশ থেকে পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক সেই সময় বেন দেখে জাহাজের পেছন দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন টম গিয়ে দেখে এবং নিশ্চিত হয় যে ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হাওয়ার গতি বেড়ে যেতে থাকে, তাই পরিবার জাহাজের ভেতরে লুকিয়ে পড়ে। তারা খেয়ালই করেনি যে জাহাজের ক্যাম্পাস দ্রুত গতিতে ঘুরছে। জাহাজটি প্রচন্ডভাবে দুলতে থাকে। বেন আবার পড়ে গিয়ে আঘাত পায়। বড় বড় ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়তে থাকে। তারপর টম কষ্ট করে বাইরে যায় এবং লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই জাহাজের বিদ্যুৎ চলে যায়। টম তাড়াতাড়ি পাওয়ার বক্সে সুইচ চাপ দেয় এবং লাইট আবার জ্বলে ওঠে। সেই সময় বেন দেখতে পায় যে জুলিয়ার নাক থেকে রক্ত পড়ছে। তখন জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে এবং কেসি সিঁড়ির কাছে গিয়ে বমি করে ফেলে। টম তখন রেডিও বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। হঠাৎ একটি তীব্র ঝড়ের শব্দ শোনা যায় এবং বাতাস আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। জুলিয়া দরজাগুলো বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু একটি দরজা বারবার খুলে যায় এবং ঝড়ো হাওয়া জানালাগুলো ভেঙে ফেলতে থাকে। টম তাড়াতাড়ি মিউজিক প্লেয়ার বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পর পুরো জাহাজ অন্ধকারে ডুবে যায়। পরের দিন সকালবেলায় পরিবার জাহাজে উঠে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু জাহাজটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন বাইরে এসে সবাই অবাক হয়ে যায় এবং দেখে যে সমুদ্রের পানি পুরোপুরি সরে যায় আর জাহাজটি কাদামাটির জমিতে আটকে থাকে। এই দৃশ্যটি দেখে সবাই হতবাক হয়ে যায়। কেসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ থাকে। বেন কৌতূহল নিয়ে শুকনো সমুদ্র তলের ছোট ছোট মৃত সামুদ্রিক প্রাণী নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে কম্পাস উল্টো দিকে দেখাচ্ছে। টম ব্যাখ্যা করে এমন চৌম্বকীয় বিপর্যয় শেষবার প্রায় 7 লক্ষ বছর আগে হয়েছে। কেসি তখন মনে করে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে শান্ত করতে গেলে কেসি রেগে গিয়ে সরে যায় এবং একা লুকিয়ে বসে। জুলিয়া এবং টম বাকি থাকা খাবার
খাবার পানীয়ের সরঞ্জাম পরীক্ষা করে। বেন তখন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সঙ্গে বেঁধে রাখে, হয়তো কোনো বেঁচে থাকা মানুষ দূর থেকে এগুলো দেখতে পাবে। টম আবার রেডিও চেষ্টা করে এবং এবার অবশেষে একজন মানুষের সঙ্গে সংযোগ হয়। লোকটির নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও সমুদ্র সরে যাওয়ায় কাদায় আটকে যায়। নাও তখন নিশ্চিত করে বলে যে পৃথিবীর চৌম্বক মেরু পরিবর্তন হয়ে গেছে, তাই সমুদ্র পেছনে সরে যায় এবং ভূমি অনেক অংশে ডুবে যায়। নাও আরো বলে যে এখন পর্যন্ত সে কোনো জীবিত মানুষ দেখেনি এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। নাও জানায় যে মেরুগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি আবার ফিরে আসবে, কিন্তু যখন পানি ফিরে আসবে সেটা অত্যন্ত ভয়ঙ্কর শক্তিতে ফিরবে। টম পরিবারকে সতর্ক করে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই জায়গা ছেড়ে যেতে হবে, কারণ পানি ফিরে এলে সবকিছু ভেসে যেতে পারে। নাও আরো জানায় তার পার্টনার সুনামিতে মারা যায় এবং তার সাবমেরিনের মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম অনুরোধ করে বলে যে দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচিয়ে নিন। নাও তখন তাদের তার লোকেশন পাঠিয়ে দেয়। টম হিসেব করে দেখে যে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে তাদের 2 থেকে 3 দিন লাগবে। টম পরিবারকে বলে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও, আগামীকাল ভোরে আমরা যাত্রা শুরু করব। পরের দিন সকালবেলা পরিবার জিনিসপত্র গোছাতে থাকে। ঠিক তখন টম কাছাকাছি কিছু নড়াচড়া দেখতে পায়। ওটা থাকে একজন পা ল্যাংড়া আহত মানুষ। লোকটির হাতে একটি ধারালো কুড়াল থাকে এবং সঙ্গে একটি কুকুর নিরন্তর ঘেউ ঘেউ করতে থাকে। টম তখন লোকটির কাছে যায় এবং তাকে পানির বোতল দেয়, কিন্তু সেই লোকটি এমন এক ভাষায় কথা বলে যা টম মোটেও বুঝতে পারে না। পানি খাওয়ার পর হঠাৎ সেই অপরিচিত লোকটি বোতল দিয়ে জোরে টমের মাথায় আঘাত করে, তারপর টমের মুখে শক্ত করে লাথি মারে। জুলিয়া তখন ভয়ে পালাতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সেই পাগল লোকটি টমের পেটে কুড়াল ঢুকিয়ে দেয়। টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটফট করে এবং তারপর লোকটি টমের গলা পর্যন্ত কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে কুড়ালটি ছোড়ে, যা জুলিয়ার কাঁধে গিয়ে আঘাত লাগে। প্রচন্ড ব্যথা সত্ত্বেও জুলিয়া কোনো মতে জাহাজের ভেতরে ছুটে আসে এবং বাচ্চাদের চুপ থাকতে বলে। দ্রুত সব দরজা জানালা ব্লক করে দেয়। কেসি এবং বেন সোফার নিচে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের ফ্লেয়ার গান দিয়ে দেয় এবং নিজে একটি চাকু নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। সেই লোকটি জাহাজের দরজায় প্রচন্ড জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে লোকটি কিছু খাবার তুলে নেয় এবং তারপর চারপাশে ঘোরাফেরা করে বাচ্চাদের খুঁজতে থাকে। তারপর লোকটি বাথরুমের দিকে এগোয়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সঙ্গে বাথরুমের একটি ছোট ভেন্ট দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি তখন ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু ঠিক যখন জুলিয়া আস্তে করে বাইরে বেরোতে যায় তখন লোকটির কুকুর তাকে দেখে ফেলে এবং জোরে ঘেউ ঘেউ করে। কুকুরটি ঝাঁপিয়ে পড়লে জুলিয়া আত্মরক্ষায় ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের আত্মচিৎকার শুনে লোকটি দৌড়ে বাইরে আসে এবং কুকুরের মৃতদেহ দেখে ক্ষোভে উন্মাদ হয়ে যায়। এদিকে জুলিয়া জাহাজের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। জুলিয়া ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে ঢুকে যায়, কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে যায়। লোকটি জুলিয়াকে ধরে ঘুষি মারে, যার ফলে জুলিয়া নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে কোনো মতে নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু লোকটি লাথি মেরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর লোকটি জুলিয়ার কবজির ওপর পা রেখে তাকে ছুরি ফেলতে বাধ্য করে। তারপর জুলিয়া চুল ধরে মাথা মাটিতে ঠুকতে থাকে এবং সোফার ওপরে ছুঁড়ে ফেলে তার গলা টিপে ধরার চেষ্টা করে। বাচ্চারা কেসি এবং বেন এই পুরো দৃশ্য ভয়ঙ্কর আতঙ্কে দেখতে থাকে। হঠাৎ কেসি সাহস করে সোফার নিচ থেকে বেরিয়ে আসে এবং ফ্লেয়ার গান ছুঁড়ে মারে। সেটা সরাসরি লোকটির গায়ে লাগে এবং মুহূর্তেই লোকটি আগুনে জ্বলে ওঠে। তারপর আগুন দ্রুত জাহাজের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। বাচ্চারা তখন সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে, লোকটিকে লাথি মেরে ফেলে দেয়, মানচিত্র ও ব্যাগ তুলে নেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বেন এবং কেসি তাদের বাবার কাছে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জুলিয়া তাদের পাশে বসে পড়ে এবং তিনজনই চোখের পানিতে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার জাহাজ থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার ছুটে পালাতে শুরু করে। কয়েক সেকেন্ড পরে জাহাজটি একটি বিশাল বিস্ফোরণে উড়ে যায়। কিছু দূর হেঁটে তারা একটি ছোট ঝর্ণার পাশে গিয়ে থামে একটু বিশ্রাম নেওয়ার জন্য। কেসি ভাবে হয়তো সেই পাগল লোকটি বেনের বেঁধে রাখা বেলুন দেখে তাদের কাছে চলে এসেছে। এই কথা শুনে বেন অপরাধ বোধে ভেঙে পড়ে এবং নিজেকে দোষ দিতে থাকে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই এবং এখন তাদের চালিয়ে যেতে হবে, কারণ সেই লোকটি তখনও পিছু নিয়ে থাকে। রাস্তায় একটি ছোট পুকুরের পাশে বেন একটি মৃত হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে সেই লোকটি আবার তাদের খুব কাছে চলে এসেছে। তারা তখন দ্রুত দৌড় দেয় এবং একটি বালির ঢাল বেয়ে নিচে পড়ে যায়। নিচে নেমে তারা ভয় পেয়ে দেখতে পায় সেখানে ছড়িয়ে আছে বিষাক্ত রাসায়নিক বর্জ্য। পরিবার তখন তারা সাবধানে বিষাক্ত জায়গাটি পার হয়ে যায় এবং মনে হয় অবশেষে সেই উন্মাদ লোকটির হাত থেকে রেহাই পেয়েছে। হাঁটতে হাঁটতে তারা বিশাল বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা প্লাস্টিকের স্তূপ দেখতে থাকে। বেন ধীরে ধীরে হাঁটতে থাকে এবং জুলিয়া বুঝতে পারে সে প্রায় ডিহাইড্রেশনের পর্যায়ে পৌঁছে গেছে, তাই সে সবাইকে থামতে বলে। জুলিয়া যখন পানির বোতলটি তুলে দেখে তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ বোতলে পানি প্রায় শেষ হয়ে যায়। কেসির তখন মনে পড়ে হয়তো সে বোতলটি ঠিকমতো
বন্ধ করেনি। জুলিয়া রাগে চিৎকার করে উঠে বলে, তোমার অসতর্কতার কারণে পানি নষ্ট হয়ে গেছে। কেসি জবাব দেয়, কি আসে যায়, যেভাবেই হোক আমরা কেউই আর বাঁচতে পারবো না। দুজনের মাঝে তীব্র ঝগড়া হয়, তবুও পরিবার সামনে এগিয়ে চলে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে ওগুলো শুধু কিছু পাখি। পরিবারটি সিদ্ধান্ত নেয় সেই রাতটা তারা বিমানটির ভেতরেই কাটাবে। তখন তারা অল্প কিছু খাবার ভাগ করে নেয়। জুলিয়া টমের জ্যাকেট খুলে দেখে ভেতরে লুকানো একটি পরিবারের ছবি থাকে। ছবিটি দেখে জুলিয়ার মন ভেঙে যায়। ঠিক তখন কেসি জিজ্ঞেস করে, মা তুমি কি এখনো ড্যাডিকে ভালোবাসো? কেসির প্রশ্ন শুনে জুলিয়া হালকা হাসে এবং উত্তর দেয়, তোমার বাবা হাসপাতালে আমার রোগী ছিল, তারপর একদিন সে আমাকে ফুল দেয় এবং একটি সুন্দর কবিতা লিখে তার ভালোবাসা প্রকাশ করে। রাতে কেসি একটু বাইরে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর মানুষটি পেছন থেকে তাকে ধরতে যায়, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি মেরে লোকটিকে হত্যা করে ফেলে। কেসি তখন ভয় পেয়ে গেলেও মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে দেখা যায় লোকটির লাশের ওপর অসংখ্য পোকামাকড় ভিড় করে এবং তারা লক্ষ্য করে লোকটির শরীরে অনেক কামড়ের দাগ থাকে, মানে এই এলাকায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। তারা জায়গাটা ছাড়তেই দেখতে পায় সেই পোকাগুলো লাশের মুখ থেকে বেরিয়ে আসছে। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং কেসি মানচিত্র দেখতে থাকে, কিন্তু বেন আস্তে আস্তে সামনে এগিয়ে যায়। জুলিয়া তখন চিৎকার করে বলে, থেমে যাও বেন, কিন্তু ততক্ষণে বেন একটি ছোট পুকুরে ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া দৌড়ে গিয়ে বেনকে টেনে তোলে এবং বলে, অচেনা পানি খেলে তুমি গুরুতর অসুস্থ হয়ে যেতে পারো। রোদ প্রচন্ড তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড়ে ঢেকে নেয়। বেনের মাথা ঘুরতে শুরু করে। ঠিক তখনই তারা কয়েকটি পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ও কেসি সেগুলো দিয়ে অস্থায়ী একটি আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় আজ রাতটা তারা এখানেই কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে ওঠে। বাইরে গিয়ে দেখতে পায় এক বিশাল কাকড়ার দল তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া তখন দ্রুত বাচ্চাদের জাগিয়ে তোলে এবং তিনজনই দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার জীবিত থাকে। একজন মহিলা পরিবারটিকে সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুজন এতে আপত্তি জানায় এবং তিনজন মিলে পরিবারকে বাইরে রেখে কন্টেইনারটি লক করে দেয়। কাকড়াগুলো তখন দ্রুত কাছে চলে আসে। কেসি ও বেন কন্টেইনারের ওপরে উঠে যেতে সক্ষম হয়। জুলিয়াও তখন উঠতে যায়। ঠিক তখনই বিশাল কাকড়াগুলোর একটি দূর থেকে লাফিয়ে এসে তার পায়ে কামড় বসায়। বাচ্চারা জুলিয়াকে টেনে ওপরে তুলে ফেলে, না হলে সে নিচে পড়ে যেত। তিনজনই কন্টেইনারের অর্ধেক খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এদিকে ক্রু মেম্বাররা কাকড়াদের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু কাকড়াদের দল এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে মুহূর্তেই তাদের ওপর চড়াও হয়ে দুজনকে মেরে ফেলে। শেষ ক্রু মেম্বারটি দৌড়ে কন্টেইনারের ছাদের হ্যাচ পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাকড়াগুলো তাকে সেখান থেকে নিচে টেনে নেয় এবং সেও ভয়ঙ্কর পরিণতির শিকার হয়। জুলিয়া নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে নেয় এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেগে উঠে দেখতে পায় জুলিয়া একা রয়ে যায় এবং চারিদিকে প্রচন্ড বালি ঝড় বইতে থাকে। জুলিয়া আতঙ্কে বাচ্চাদের খুঁজতে খুঁজতে ছুটে বেড়ায়। জুলিয়া তখন এক মৃত মহিলার কাছ থেকে পাওয়া একটি অস্ত্র তুলে নেয় এবং চিৎকার করতে থাকে, কেসি, বেন তোমরা কোথায়? কেসি তার মায়ের চিৎকার শুনে ফিরে আসে এবং জানায় সে আর বেন সাহায্য খুঁজতে যায়, কিন্তু কোথাও কাউকে পায়নি। তারপর তারা বেনকে খুঁজে পায়, যে একটি খোলা কন্টেইনার পায় যেখানে ঝড় থামা পর্যন্ত আশ্রয় নেওয়া যেতে পারে। জুলিয়া তখন টমের লাইটার বের করে নিজের ক্ষতস্থানের আগুন দিয়ে সেটা সেকে বন্ধ করে এবং ব্যথায় তার শরীর কাঁপতে থাকে, কিন্তু জুলিয়া তা সহ্য করে। ঝড় থেমে গেলে তারা আরেকটি কন্টেইনার খুঁজে পায় যার ভেতরে প্রচুর পানির বোতল থাকে। সেখানে থাকা জিনিসপত্র পরীক্ষা করতে গিয়ে তারা একটি রেডিও এবং একটি পিস্তল খুঁজে পায়। জুলিয়া রেডিও দিয়ে নাওয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় আমাদের মানচিত্র হারিয়ে গেছে। নাও তখন জবাব দেয়, তোমাদের ওপর আক্রমণ হয়েছে। এরা কোটি বছর আগের প্রাণী যা অধিক অক্সিজেনের কারণে এখন সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। নাও তখন পরিবারটিকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করে বের করেছে নাও জানায় সমুদ্র প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত ফিরে আসছে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি থাকে। নাও তখন লোকেশন পাঠায় এবং পরিবারটি সেই দিকেই হাঁটা শুরু করে। দীর্ঘ পথ চলার পর পরিবার একটি ভাঙা টয়লেট খুঁজে পায় এবং বেন সেখানে কাজ সারে। তারপর তারা অবশেষে দূরে সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের বিশাল পাথুরে পথ পাড়ি দিতে হবে। তারা পথ ধরে এগোতেই চারপাশের দেয়াল কাঁপতে শুরু করে, বড় বড় পাথর ভেঙে পড়ে যায় এবং একটি ভয়ঙ্কর রক স্লাইড শুরু হয়। জুলিয়া তখন দ্রুত তার বাচ্চাদের একপাশে ঠেলে দেয় এবং নিজেও সরে যায় যাতে তারা আঘাত না পায়। কিছুক্ষণ পর তাদের মাঝখানে একটি বিশাল পাথরের দেয়াল দাঁড়িয়ে যায়। তখন মা ও সন্তান সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, সামনে এগিয়ে যাও। কেসি কাঁদতে কাঁদতে বলে, না মা, তুমি ওঠার চেষ্টা করো, আমরা তোমাকে ছেড়ে যাব না। তীব্র তর্ক বিতর্ক হয় এবং কান্নার মাধ্যমে জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাদের খুঁজে নেব, আমি কথা দিচ্ছি। মনের যন্ত্রণা নিয়ে কেসি তখন তার ভাই বেনকে টেনে সামনে নিয়ে যায়। তারা পাথরের রাস্তা পেরিয়ে
সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে নাও রক্তে ভেজা অবস্থায় পড়ে থাকে। নাও তখন কেসিকে বলে, আমার জন্য সব শেষ, এখন তোমরা বাচ্চারা সাবমেরিন নিয়ে যাও, আমার জায়গাটা এখন তোমাদের জন্য অতিরিক্ত সিট হয়ে গেছে। এই কথা শুনেই কেসি মাকে খুঁজতে দৌড়ে ফিরে যায়। হঠাৎ সে দেখতে পায় জুলিয়ার দিকে বিশাল কাকড়ার দল এগিয়ে আসছে। জুলিয়া তখন গুলি চালাতে থাকে, কিছু কাকড়া পড়ে যায়, কিন্তু ঝাঁকটা এত বড় থাকে যে সবাইকে থামানো অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখন কেসি পাথরের দেয়ালের ওপরে দেখা দেয় এবং হাত বাড়িয়ে চিৎকার করে, মা এখানে আসো তাড়াতাড়ি। জুলিয়া তখন আহত পা নিয়ে দ্রুত দেয়াল বেয়ে উঠতে শুরু করে। কেসির সাহায্যে জুলিয়া ওপরে উঠে আসে এবং দুজনেই সাবমেরিনের দিকে দৌড়ে যায়। বেন আগেই সাবমেরিনের ওপর দাঁড়িয়ে থাকে। বেন ঢাকনা খুলে রাখে যাতে কাকড়াগুলো বিভ্রান্ত থাকে যতক্ষণ পরিবার ভেতরে ঢুকে। কাকড়াগুলো সাবমেরিনের পেছনেই পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে বেনকে আক্রমণ করার চেষ্টা করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালিয়ে তাদের দূরে রাখতে থাকে যাতে বাচ্চারা নিরাপদে ভেতরে ঢুকতে পারে। অবশেষে বাচ্চারা সাবমেরিনের ভেতর ঢুকে যায় এবং নিরাপদ হয়। জুলিয়া দেখতে পায় তার গুলিও শেষ। জুলিয়া তখন শেষ বন্দুকটিকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেও সাবমেরিনে ঢুকে পড়ে। পরিবার একসঙ্গে হ্যাচ লক করে দেয় এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বিশাল কাকড়ার দল সাবমেরিনের চারপাশে ঘিরে ফেলেছে। পরিবার সাবমেরিনের চারপাশে জমে থাকা কাকড়াগুলোকে দেখতে থাকে। ঠিক সেই সময় সমুদ্র হঠাৎ ফিরে আসে। তিনজনই দ্রুত তাদের সিটে বসে সিট বেল্ট বেঁধে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে। প্রচন্ড ঢেউ সাবমেরিনকে ভয়ঙ্করভাবে একদিক থেকে আরেক দিকে ছুড়ে দিতে থাকে। তখন জুলিয়ার চোখের সামনে টমের সঙ্গে কাটানো পুরো জীবন ভেসে ওঠে। কেসি তীব্র বমির চাপ সহ্য করতে না পেরে বমি করে ফেলে। সাবমেরিন বিশাল জলচাপের নিচে তলিয়ে যেতে থাকলেও হঠাৎ শক্তি ফিরে পায় এবং দ্রুত গভীর সমুদ্রে নেমে যায়। তখন চাপে পরিবার অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে আনন্দে কেঁদে ফেলে। তখন তারা সাবমেরিনের হ্যাচ খুলে বাইরে বেরিয়ে দেখে সাবমেরিনটি বিশাল ঢেউয়ের ধাক্কায় এক ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে এসে পড়ে থাকে। এর মানে তারা বেঁচে থাকে এবং সামনে নতুন জীবন শুরু করার সুযোগ থাকে। এইভাবেই গল্পটি শেষ হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।